স্বাস্থ্য সচেতনের প্রথম ধাপটাই নেয় আমার ওজনটা কি করে কম, আমি রোগা কি করে থাকবো। ইটস এ লং জার্নি। ওয়েট লস জার্নি ইজ নট এ ওয়ান টাইম থিং। এরকম নয় যে চট করে আমরা ওজন কমিয়ে ফেললাম, একটা বিয়ে আসছে, আমাকে খুব সুন্দর দেখতে লাগবে, সেটা হয়তো আপনার শর্ট টার্ম গোল, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে দীর্ঘমেয়াদী হেলথ বেনিফিট যেটা ওজন কমানো থেকে আমরা পেয়ে থাকি। তো এই ওবেসিটি কি কি রোগ ডেকে আনে? ওবেসিটিকে বলা হয় মাদার অফ অল ডিজিজেস। তার কারণ প্রায় 230টা অসুখ আমাদের এই ওবেসিটি থেকে স্টেম করে। তো এই স্থূলতা আর ডায়াবেটিস এই দুটোই যদি একসাথে থাকে তাহলে কতটা বিপদ? তাহলে তাদের ক্ষেত্রে হার্টের অসুখ হওয়া অনেক গুণ বেড়ে গেল, প্রায় 10 গুণ হয়ে গেল আপনার হার্টের অসুখ হওয়ার চান্সেস। অনেক আমরা বিজ্ঞাপন দেখি রাস্তাঘাটে চলতে চলতে, যে লিফলেট যেরকম সেক্সুয়াল ক্লিনিকের মতন, ওরকম 10 দিনে ভুঁড়ি কমান, হ্যাঁ 5 দিনে 10 কেজি কমিয়ে দিই, মানে এরকম নানান রকম গিমিক। যদি কেউ আপনাকে বলে যে আমি 2 সপ্তাহের মধ্যে 10 কেজি বা 15 কেজি কমিয়ে দেবো, তো অবভিয়াসলি সেটা সায়েন্টিফিক্যালি ইজ নট ফিজিবল। তো প্রচুর সেলিব্রিটিকে দেখলাম, এই তো সেদিন মোটা ছিল, পাট করে 2-3 মাসের মধ্যে ভয়ঙ্কর ওয়েট লস করছে। তারা বলুন বা না বলুন, হয়তো তাদের মধ্যে অনেকেই এই ধরনের ওষুধের সাহায্য নিচ্ছেন, যেগুলো ওজন কমাতেও সাহায্য করছে এবং সেটাকে ধরে রাখতে সাহায্য করছে। তো একটা ওষুধে আসি যেটা সবাই খুব ভাবি, এটা খাবো, ডাক্তারের কাছে যেতে হবে না আর রোগা হয়ে যাবো, মেটফরমিন। এই ওষুধটা কি সত্যি রোগা করে? 8 কেজি 1 কেজি হয়তো ওজন কমছে যেখান থেকে আমরা শুরু করলাম, কিন্তু দ্যাট ইজ নট এ ভেরি মিনিংফুল ওয়েট। তো এই কার্বোহাইড্রেটের পরিমাণ কিরকম থাকা উচিত এবং কি করে আমি কার্বোহাইড্রেটটাকে ম্যানেজ করব? আমরা যতক্ষণ না যথাযথ মাত্রায় প্রোটিন খাচ্ছি ততক্ষণ অবধি আমাদের ওই হাঙ্গার মেকানিজমটা অ্যাক্টিভেটেড থাকবে। আমরা কিন্তু সারাক্ষণ ধরে ওই খিদে পেতে থাকবে এবং আমরা খেতে থাকবো, ক্যালোরি ইনটেকটা অনেক বেশি হলেও আমাদের কিন্তু ওই কাট অফটা আসবে না। তো যারা ইনসুলিন নিচ্ছে তারা যদি এই ওষুধগুলো চালু করে তখন কি আপনারা ইনসুলিন বন্ধ করে দেন? যখন এই ধরনের ওষুধগুলো আমরা শুরু করে থাকি, আস্তে আস্তে ইনসুলিন যদি তাদের চলে, ইনসুলিনটাকে আমরা অনেক সময় বন্ধ করতেও সক্ষম। এই ফলের রস কি আদৌ উপকারী, নাকি মেন গুণগুলোকে আমরা সাইড করে দিয়ে বাজেটাই খাচ্ছি? ফল যদি খেতেই হয়, সেইটা কিন্তু চিবিয়ে খাওয়াটা অনেক বেশি ভালো। তার কারণ হচ্ছে কিছুটা মাত্রায় ফাইবার শরীরে যাবে। যখন আপনি জুস হিসেবে আমরা খাচ্ছি তখন কিন্তু হঠাৎ করে একটা সুগার স্পাইক হয়, সেই স্পাইকটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। এবার আসি ফাস্টিং, উপোস। Injection. হাই, আমি সায়ন। হ্যাঁ, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। আর ইনজেকশন পডকাস্টের এই এপিসোডটা ওয়েট লস নিয়ে, অর্থাৎ ওজন কমানো নিয়ে। এই মুহূর্তে সবাই অনেক স্বাস্থ্য সচেতন এবং সবাই স্বাস্থ্য সচেতনের প্রথম ধাপটাই নেয় যে আচ্ছা আমার ওজনটা কি করে কম, আমি রোগা কি করে থাকবো। কারণ আমরা জানি যে এই মোটাপা বা এই স্থূলতা থেকে প্রচুর রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তো এই মোটাপা, স্থূলতা, ওবেসিটি যে নামেই আপনি ডাকুন, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এবং আলোচনা করতে আরও একবার তাকে আমাদের শোতে পেয়ে আমরা খুব আনন্দিত, যাকে আপনি দেখেছেন এর আগে একটা ডায়াবেটিস দিয়ে মানে দীর্ঘ আমাদের এপিসোড রয়েছে, খুবই সাকসেসফুল এপিসোড, যার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং তার ডাক্তারির পাশাপাশি তার রূপ নিয়েও যথেষ্ট প্রশংসা পেয়েছেন উনি আমাদের ওই পর্বে। একদম। আজকের আমাদের অতিথি ডক্টর সুপ্রতীক ভট্টাচার্য, ডায়াবেটোলজিস্ট। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডাক্তারি বাদ দিয়ে বলি, যা কমেন্ট এসছে না যে এরকম সুন্দর ডাক্তারবাবু থাকলে ইনি কোথায় বসেন, আমি শুধু ওনাকে দেখতেই যাবো, দেখাতে নয়। অনেকেই কিন্তু বলে যে দেখাতেই অনেকটা কাজ হয়। হ্যাঁ, আপনার ক্ষেত্রে তো সেটা হয়। ডাক্তারি তো কম বেশি সবাই একই রকম করে। কোনো সিনেমা অফার এসছে? তাও এসছে কিন্তু তা করছেন? আপাতত নয়। আমরা সরাসরি আমরা আমাদের আলোচনায় ঢুকে যাই। স্থূলতা, মোটাপা, ওবেসিটি। তো এই ওবেসিটি কি কি রোগ ডেকে আনে? ওবেসিটিকে বলা হয় মাদার অফ অল ডিজিজেস। তার কারণ প্রায় 230টা অসুখ আমাদের এই ওবেসিটি থেকে স্টেম করে। সুতরাং আমাদের খুব সচেতন থাকতে হবে। এইটা একটা বড় চেঞ্জ যেটা হয়েছে বিগত কিছুদিনে, যে ওবেসিটিটাকে আমরা ডিজিজ হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছি। এটা শুধুমাত্র একটা দেখার বিষয় না, বা এটা একটা অ্যাস্থেটিক ব্যাপার নয় যে
কেউ একজন দেখতে খারাপ লাগছে কারণ তার ওজনটা বেশি, তার ইমপ্লিকেশনটা কিন্তু অনেকটা ডিপ। এবং যেটা বললাম যে আমরা যদি মূলত 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেটাবলিক কমপ্লিকেশনস ওবেসিটি, তার মধ্যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার সংক্রান্ত জটিলতা, কোলেস্টেরল বেশি থাকা, এবং এই ধরনের যে অসুখগুলো হয় সেগুলোকে মেটাবলিক কন্ডিশনস বলা হয়। আর একটা দিক হলো ওজনটা বাড়তি থাকার জন্য যে মেকানিক্যাল প্রবলেমসগুলো হয়, যেরকম কারোর যদি অস্টিও আর্থারাইটিস থাকে, ওপর অংশের ওজনটা পায়ে এসে পড়াতে তার ব্যথা যন্ত্রণা এগুলো তো বাড়েই, প্লাস অস্টিও আর্থারাইটিসের যে চেঞ্জেসগুলো সেগুলো ত্বরান্বিত হয়। থার্ড হলো সাইকোলজিক্যাল ইমপ্লিকেশনস। তাদের যে এই ওজনটা দীর্ঘদিন ধরে, হয়তো কেউ কেউ ছোটবেলা থেকেই এই স্থূলতা নিয়ে বাস করছেন, তাদের ক্ষেত্রে মনের মধ্যে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি বহুদিন ধরে কাজ করে। তো এই ব্যাপারটা কিন্তু অনেকটাই আমরা দেখতে পাই যে এই স্থূলতা থেকে স্টেম করেছে, এবং সেটাকে কাটিয়ে উঠতে গেলে একমাত্র উপায় হচ্ছে এই ওবেসিটিটাকে আমাদের ডিজিজ হিসেবে ট্রিট করা এবং তাকে আমাদেরকে চিকিৎসা করা। তো মাদার অফ অল ডিজিজ এই যে ওবেসিটি, তো ফাদার অফ অল ডিজিজ একটা আছে যেটা ডাক্তারবাবু ট্রিট করে। হ্যাঁ, তো এই ডায়াবেটিস, ঠিক আছে, তো ডায়াবেটিসটা তো 1 নম্বর ডায়াবেটিস, 2 নম্বর ডায়াবেটিস, আরো কত রকমের ডায়াবেটিস আছে। কারেক্ট। তো এই স্থূলতা আর ডায়াবেটিস এই দুটোই যদি একসাথে থাকে তাহলে কতটা বিপদ? আমি যেটা বললাম যে মেটাবলিক কমপ্লিকেশন ওবেসিটির যেটা আমরা শুনলাম, তার মধ্যে ডায়াবেটিস একটা, মূলত টাইপ 2 ডায়াবেটিস। তার মানে আমরা যেরকম আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা ধনসম্পত্তি আমরা পেয়ে থাকি উত্তরাধিকারী সূত্রে, তেমনি একটা জিনিস আমরা ভারতীয় হিসেবে পেয়েছি, সেটা হলো আমাদের পেট। হ্যাঁ, আমাদের পেটের কাছে মেদটা অনেকটা বাড়তি থাকে অ্যাজ কম্পেয়ার টু আমাদের বিদেশি কাউন্টার পার্ট। আমরা যদি শুধুমাত্র বিএমআই বিবেচনা করি তাহলে দেখব যে একই বিএমআইয়ে আমাদের শরীরে এই মেদের মাত্রাটা বা ফ্যাটের মাত্রাটা অনেকটা বেশি, স্পেশালি পেটের কাছের যে মেদটা। তো এই জিনিসটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আর এই পেটের কাছের মেদটা বাড়তি থাকলে যেটা হয়, সেখান থেকে আমাদের যে শরীরে ইনসুলিন ক্ষরণ হচ্ছে সেটা ভালো করে কার্যকরী হয় না। তার মানে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা যেটা তৈরি হচ্ছে শরীরে, সেখান থেকে আলটিমেটলি ডায়াবেটিস হয়। আবার এই একই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, কোলেস্টেরলের সমস্যা হওয়া ইত্যাদি এগুলো হয়। তার মানে একই মানুষের মধ্যে, তার মধ্যে যদি ওবেসিটি সংক্রান্ত এই জটিলতাগুলো একসাথে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে হার্টের অসুখ হওয়া অনেক গুণ বেড়ে গেল, প্রায় 10 গুণ হয়ে গেল আপনার হার্টের অসুখ হওয়ার চান্সেস। তার ক্ষেত্রে অন্যান্য জটিলতা যেরকম লিভারে ফ্যাটি চেঞ্জেস আসা এবং ভবিষ্যতে আরও গুরুতর লিভারের সমস্যা হওয়ার চান্সেস অনেক বেড়ে গেল। তার মানে যেটা আপনি জিজ্ঞেস করলেন যে যেহেতু এটা অতপ্রতভাবে জড়িত, ডায়াবেটিস মানে যার ক্ষেত্রে আপনার স্থূলতাও রয়েছে এবং টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, তাদের হেলথ কন্ডিশনস বা হেলথ ইস্যুস কিন্তু অনেক বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু যাদের এই দুটোর মধ্যে কোনোটাই নেই। অনেক আমরা বিজ্ঞাপন দেখি রাস্তাঘাটে চলতে চলতে, যে লিফলেট যেরকম সেক্সুয়াল ক্লিনিকের মতন, ওরকম 10 দিনে ভুঁড়ি কমান, হ্যাঁ 5 দিনে 10 কেজি কমিয়ে দিন, মানে এরকম নানান রকম গিমিক। তো আমি কি করে বুঝবো যে কোন ক্লিনিকে গিয়ে ঠিক চিকিৎসা হবে, মানে কোন কোন প্যারামিটার্সগুলো ক্লিনিকে চেক করা উচিত? কারণ এখন অনেক কি আপনি জানেন আনভেরিফাইড, হ্যাঁ আনসাইন্টিফিক ট্রিটমেন্ট হচ্ছে। তো আমি কি কি চেক করে নেওয়া উচিত ওই ক্লিনিকে গিয়ে? আমি অন্তত যেটা দেখেছি যে বেশিরভাগ যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি সেগুলো অর্ধসত্য। এবার আমি বলি, একটা ফিজেবল ওয়েট লস হচ্ছে তখনই সম্ভব যখন আপনি একটা দীর্ঘমেয়াদী একখানা প্ল্যান আপনার থাকবে। তার মানে আমরা ইউজুয়ালি রেকমেন্ড করি আপনার যেটা ক্যালোরি ইনটেক তার থেকে 500 কিলো ক্যালোরি কম খাওয়া। তার মানে ধরুন একজনের যদি 2000 কিলো ক্যালোরি তার ইনটেক হয়, তাকে আমরা যদি বলি যে তারা 1500 কিলো ক্যালোরি খাওয়ার জন্য, তাই থেকে আমাদের সারা সপ্তাহে অ্যারাউন্ড
আধ থেকে 1 কেজি ওজন কমবে। তার মানে আপনি হিসেব করে নিন যে আমি যদি সেই ডায়েটটা আমরা যদি 10 সপ্তাহ মেনটেন করি, তবে হয়তো গিয়ে আমাদের 5 থেকে 10 কেজি ওজন আমরা কমাতে পারি খুব বেশি হলে। তো এই হচ্ছে বিষয় যে যদি কেউ আপনাকে বলে যে আমি 2 সপ্তাহের মধ্যে 10 কেজি বা 15 কেজি কমিয়ে দেব, তো অবভিয়াসলি সেটা সায়েন্টিফিক্যালি ইজ নট ফিজিবল। দ্বিতীয় কথা হচ্ছে ক্র্যাশ ডায়েট যেগুলো হয়, এরকম আমরা দেখেছি যে আমাদের ইউকেতে এক ধরনের স্টাডি করা হয়েছিল যেখানে খুব কম ক্যালোরি, প্রায় 600 কিলো ক্যালোরির ডায়েট তাদেরকে বা 800 কিলো ক্যালোরির ডায়েট তাদেরকে দেওয়া হয়েছিল। সেটা থেকে আমরা দেখেছিলাম যে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। মানে অনেকেই দেখা গেছে যারা 10 বা 15% ওজন কমিয়ে ফেলতে পারছেন, যার থেকে যাদের ডায়াবেটিস ছিল সেই ডায়াবেটিসগুলো রেমিশনে চলে যাচ্ছে। কিন্তু তাদেরকে যদি আমরা ফলো করি 2 বছর পরে বা 5 বছর পরে, তাদের মধ্যে অধিকাংশই তারা কিন্তু যে ওজনটা কমিয়েছিলেন সেটা আবার তাদের ফেরত চলে যাচ্ছে। তার কারণ এই ধরনের এক্সট্রিম ক্যালোরি কম করে যে ডায়েটগুলো আমরা তৈরি করছি সেগুলো সাস্টেন করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ইন দ্য লং টার্ম। সেকেন্ডলি, দুটো জিনিস হয়। একটা হচ্ছে আমরা যখন হঠাৎ করে ক্যালোরিটা কমিয়ে দিচ্ছি, শরীরের আপাতভাবে মনে হচ্ছে যে তাকে ক্যালোরি খরচা করার প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে। তারা তাই জন্য মেটাবলিজমটাকে কম করে সেটাকে ম্যাচ করে দিচ্ছে। তাই জন্য একটা নির্দিষ্ট সময়ের পর আমরা দেখি যে ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েটে আর আমাদের ওজনের কাঁটাটা মুভ করতে চায় না। দ্বিতীয় আর একটা জিনিস হলো, আমরা বহু বছর আগে থেকে বিভিন্ন দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আমরা গেছি, যার জন্য আমাদের শরীরে কিছু চেঞ্জেস, যেটাকে এপিজেনেটিক চেঞ্জেস বলে, সেটা হয়েছে। তাতে কি হয়েছে, শরীর কনজার্ভ করতে শিখেছে। তার মানে যখন আমার কিছুর একটা অভাব আছে, আমি চেষ্টা করব যতটা আমি সংরক্ষণ করতে পারি। এখন তো সেই পরিস্থিতি নেই। এখন দিস ইজ এ এজ অফ অ্যাবান্ডেন্স। আপনি ফোন ওঠালেন, আপনি 2-5 মিনিটের মধ্যেই আপনার খাবার আপনার দোরগোড়ায় এসে পৌঁছে গেল। এবং মোস্ট অফ দেম আর ক্যালোরি ডেন্স ফুড, হাই ক্যালোরি ফুড, যেখানে কার্বোহাইড্রেটের মাত্রা অত্যাধিক বেশি। এবার তাতে কি হচ্ছে যে শরীর কিন্তু এখনো সেই মোডে রয়েছে যে আমার যা কিছুই আসবে আমাকে কনজার্ভ করতে হবে। তাই জন্য এই পরিস্থিতিতেও সামান্য ওয়েট লস হলেও শরীর সেটাকে কিন্তু একটা ট্রিগার হিসেবে ধরে বা একটা থ্রেট হিসেবে ধরে যে আমার বোধহয় অসুবিধে হচ্ছে বা আমার এইটাকে কিন্তু ঠিক করা প্রয়োজন। তাই জন্য যখনই ওজন বেড়ে একটা নির্দিষ্ট জায়গায় চলে যায়, আমাদের শরীরে একটা সেট পয়েন্ট তৈরি হয়ে গেল। সেখান থেকে যতবার আপনি কম করার চেষ্টা করবেন, শরীর আবার সেটাকে ঠেলে ওই ওপরের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেটার জন্য আমাদের শরীরে বিভিন্ন হাঙ্গার হরমোন রয়েছে, যেগুলো সঙ্গে সঙ্গে কার্যকরী হয় এবং চেষ্টা করে ওই ওজনটাকে ঠেলে ওপরে পাঠায়। এটা যেমন ওজনের কথা বললো, এই যে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখে, ডায়াবেটিসের ক্ষেত্রেও আমরা দেখি এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর রিলস আছে, এই যে বাঁ হাতের থামের নিচে 4 ঘন্টা ধরে এরকম প্রেস করুন, আপনি নিম পাতার জামা প্যান্ট পরুন, আপনি উচ্ছে গাছ জড়িয়ে বসে থাকুন 1 ঘন্টা, আপনার ব্লাড সুগার কমে যাবে। মিডিয়াতে যেটা আমরা দেখেছি যে সায়েন্টিফিক তথ্যের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে এই ধরনের জিনিস যেগুলো কুইক ফিক্স দেয় বা কুসংস্কার শুনতে বেশি এন্টারটেইনিং লাগে। হ্যাঁ, এবার তার যদি একখানা কোনো সায়েন্টিফিক ভিত্তি থাকে সেটা নয় আমরা মেনে নিলাম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে এগুলোর কিন্তু কোনো সলিড সায়েন্টিফিক ভিত্তি নেই। কিন্তু যেহেতু এটা সহজে করা যাচ্ছে এবং করলে তাদের মনে হচ্ছে যে রোগটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু লোকেরা এইটার দিকে অ্যাট্রাক্টেড। তো প্রচুর সেলিব্রিটিকে দেখলাম, এই তো সেদিন মোটা ছিল, পাট করে 2-3 মাসের মধ্যে ভয়ঙ্কর ওয়েট লস করছে। ইজ ইট অনলি দ্য অর্গানিক প্রসেস অর নতুন কোনো ট্রিটমেন্ট এসছে? দেখুন, আপনি কি কোনো সেলিব্রিটিকে মুখে করে বলতে শুনেছেন যে বা স্বীকার করতে শুনেছেন যে তারা সাহায্য নিচ্ছেন বা কোনো ওষুধের মাধ্যমে ওজন কমিয়েছেন? তাদের যখনই শুনবেন তারা বলবেন যে আমরা ডায়েটটা খুব ভালো করে করছি এবং সেখান থেকে বা এক্সারসাইজ করছি, সেখান থেকে আমরা ওজন কমাতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সে এটা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে ডায়েট এক্সারসাইজ করে ওজন কমানো সম্ভব, কিন্তু সেটাকে সাস্টেন করা বা দীর্ঘমেয়াদী করা কিন্তু
ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সাহায্যের প্রয়োজন হয়। আর যেটা বললাম যে মেডিকেশন ছাড়া ওই ওজন কমিয়ে সেটাকে ধরে রাখাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সুতরাং তারা বলুন বা না বলুন, হয়তো তাদের মধ্যে অনেকেই এই ধরনের ওষুধের সাহায্য নিচ্ছেন, যেগুলো ওজন কমাতেও সাহায্য করছে এবং সেটাকে ধরে রাখতে সাহায্য করছে। এবং তাতে লজ্জা পাওয়ার কিন্তু কিছু নেই, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ যেটা আমরা আগেই ডিসকাস করলাম, ওবেসিটিটাকে কিন্তু আমরা একটা ডিজিজ হিসেবে ধরছি, আর এটা ক্রনিক ডিজিজ বা এটা দীর্ঘমেয়াদী, যেটাকে নিয়ে আমাদেরকে সারা জীবন বাঁচতে হবে। সুতরাং সেটা যদি আমরা ডিজিজ হিসেবে ধরে সেটাকে চিকিৎসা করি আর সেটার জন্য যদি আমাদের ওষুধ লাগে, তাহলে আমার মনে হয় না সেটাতে লজ্জা পাওয়ার কিছু একদম। ব্যাপার আপনি আছে। আপনি টেকো, আপনি এত বড় টাক আছে, আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে আপনার বেনি করতে পারেন, মানে খোপা করতে পারেন, এত বড় চুল হয়ে গেছে, তো লোকে তো বুঝতেই পারবে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। তো বলতে ক্ষতি কি আছে? যদি আপনি ওষুধ খেয়ে যদি রোগা হন, তাহলে ওষুধ খেয়ে আপনি ডায়াবেটিস, হাইপার টেনশন সব কমিয়ে রাখেন, তো হয়েছি রোগা, আপত্তি কি আছে? তো একটা ওষুধে আসি, যেটা সবাই খুব ভাবে যে এটা খাবো, ডাক্তারের কাছে যেতে হবে না, আর রোগা হয়ে যাব। মেটফরমিন, এই ওষুধটা কি সত্যি রোগা করে? আচ্ছা দেখুন, মেটফরমিন আমাদের 90-এর দশক থেকে আমাদের কাছে রয়েছে। মূলত সুগার চিকিৎসার জন্য এই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আরও কয়েকটা কন্ডিশন যেটা ওই মেটাবলিক ডিজিজের মধ্যে পড়ে, যেরকম পলিসিস্টিক ওভারি ইত্যাদি, যেখানে আমরা আগেই বলেছি যে শরীরে ইনসুলিন ক্ষরণ হচ্ছে বাট কার্যকরী হচ্ছে না, সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকছে। তো সেই ক্ষেত্রে আমাদের শরীরের ইনসুলিনের কার্যক্ষমতাটাকে বাড়ানো বা সুগারটা যেটা বাড়তি থাকছে রক্তে, সেইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা মেটফরমিনের সাহায্য নিই। এবং অবভিয়াসলি যেটা বললাম, এটা ডায়াবেটিসের একটা মূল চিকিৎসা। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে তো বটেই, ইভেন অন্যান্য ডায়াবেটিসও যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মেটফরমিন ব্যবহার করতে পারি বিশেষ বিশেষ ক্ষেত্রে। এবার সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সামান্য কিছু ওজন হয়তো কমছে, যেটা ওই চিকিৎসার সঙ্গে দেখা যায় সুগার নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে কিছুটা ওজন কমছে, কিন্তু সেই ওজন কমার মাত্রাটা কিন্তু খুব বেশি নয়। আমরা যদি একটা সাবস্টেনশিয়াল ওয়েট লসের কথা বিবেচনা করি, তাহলে কিন্তু 10 বা 15% ওজন কমলে আমরা কিন্তু ওই বেনিফিটসগুলো পেতে শুরু করি। আলটিমেটলি আমরা চাই যে আমাদের ভেতরের যে অর্গানগুলো আছে সেগুলো যাতে প্রোটেক্টেড থাকে। যেরকম আমাদের হার্ট, কিডনি, লিভার, এগুলোকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, তাহলে ওই 10-15% ওজন ইজ এ মিনিংফুল ওয়েট লস। আচ্ছা, এই মেটফরমিন কি আমি নিজে নিজেই কিনে খেয়ে নিতে পারি? তাহলে তো আপনাকে দেখাতে হবে না। এগেন যেটা আমি বললাম যে এক তো হচ্ছে এটা ওষুধ, সুতরাং ওভার দ্য কাউন্টার এটা পাওয়ার কথা নয় কোনোভাবেই উইদাউট প্রেসক্রিপশন। সেকেন্ডলি, মেটফরমিন কিন্তু ওজন নিয়ন্ত্রণের জন্য আমরা ব্যবহার করি না, এটা আপনাকে বুঝতে হবে। আর সেটা থেকে ওজন যেটা কমছে সেটাও কিন্তু খুব বেশি মাত্রার ওজন কিছু কম হচ্ছে না, মানে হয়তো 1 কেজি হয়তো ওজন কমছে যেখান থেকে আমরা শুরু করলাম, কিন্তু দ্যাট ইজ নট এ ভেরি মিনিংফুল ওয়েট লস। আমি যেটা বললাম যে মানে 10-15% ওজন যদি কমাতে হয়, তাহলে কেউ যদি মনে করেন যে মেটফরমিন খেয়ে 10-15 কেজি কমিয়ে ফেলবেন, দ্যাট ইজ ভেরি আনলাইক। কিছু ওষুধ যেটা অনেকদিন আগে থেকেই লোকে ইউজ করছে, ওনাকে শোনে খোঁজে, মানে এই অর্লিস্ট্যাট, তারপরে যে লিরাগ্লুটাইড, সেমাগ্লুটাইড, এই ওষুধগুলো লোকে দেখছে যে হ্যাঁ এই ওষুধগুলো আমার ওজন কমাতে সাহায্য করবে। তো এই ওষুধগুলো কি নিজে নিজে শুরু করা যায়? এগেন এই প্রত্যেকটা ওষুধ যেটা বললেন, এগুলো কিন্তু প্রেসক্রিপশন মেডিকেশনস। একমাত্র ডাক্তারবাবুরা ছাড়া কিন্তু এই ওষুধ কারুর ওভার দ্য কাউন্টার পাওয়ার কথা না। এবং যদি কেউ মানে নির্দিষ্ট এই ডাক্তারবাবুরা যারা এটা নিয়ে ডিল করছেন, তারা ছাড়া যদি কোনো নন হেলথ কেয়ার প্রফেশনালস যদি কেউ রেকমেন্ডও করেন, দয়া করে আপনারা কিন্তু নিজেরা এটাকে কেনার চেষ্টা করবেন না ওভার দ্য কাউন্টার। যদি পানও, হুইচ ইজ ভেরি আনলাইকলি, কারণ আপনাদের পাওয়ার কথা নয় এটা যেহেতু প্রেসক্রিপশন মেডিকেশন, বাট কোনোভাবেও যদি আপনারা সেটা অ্যাকোয়ার করে থাকেন, তাহলে কিন্তু আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে এটা উইদাউট সুপারভিশন ব্যবহার করবেন না। কারণ
ইট হ্যাজ গট মেজর হেলথ ইমপ্লিকেশনস যদি এটাকে সুপারভাইজড ওয়েতে না ব্যবহার করা হয়। এখান থেকে কিন্তু অনেক গুরুতর সমস্যা ডেভেলপ করতে পারে। তাই জন্য ইট রিকোয়ার্স আ স্পেশালিস্ট ইন্টারভেনশন। এটা একটা নির্দিষ্ট আমাদের এই যে জার্নিটা আছে সেটা কিন্তু ইটস এ লং জার্নি। ওয়েট লস জার্নি ইজ নট এ ওয়ান টাইম থিং। এরকম নয় যে চট করে আমরা ওজন কমিয়ে ফেললাম, একটা বিয়ে আসছে, আমাকে খুব সুন্দর দেখতে লাগবে তাই জন্য আমার একটা ড্রেসের আমাকে ফিট করতে হবে তাই জন্য আমি ওজনটাকে কমালাম। সেটা হয়তো আপনার শর্ট টার্ম গোল, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে দীর্ঘমেয়াদী হেলথ বেনিফিট যেটা ওজন কমানো থেকে আমরা পেয়ে থাকি। তো সেই জায়গাটাতে পৌঁছতে হলে কিন্তু আমাদের উই হ্যাভ টু ওয়ার্ক এজ এ টিম অ্যান্ড আন্ডার সুপারভিশন অফ আ ডক্টর। তো এই মেটফর্মিন বা এই ওয়েট লসের যে ওষুধগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেই ওষুধগুলো কি যাকে তাকে দেওয়া যায়, নাকি আপনারা কিছু প্যারামিটার চেক করেন? ধরে নিন হাই সুগার থাকলে দেওয়া যাবে না, বা কোলেস্ট্রল হাই থাকলে দেওয়া যাবে না, কি কি প্যারামিটার্স আপনারা চেক করেন এই ওয়েট লসের ওষুধগুলো দেওয়ার আগে? রাইট। সো মেটফর্মিন আমরা আগেই বললাম যে এটা মূলত কিন্তু সুগার চিকিৎসার একটা ওষুধ, যার থেকে আমরা কিছুটা হয়তো ওয়েট বেনিফিটস পাই, বাট দ্যাট ইজ নট ভেরি মিনিংফুল ওয়েট লস। সেকেন্ড হচ্ছে অর্লিস্ট্যাট বলে যেটা আমরা ডিসকাস করলাম, এখনো অবধি আমাদের কাছে সেটাই ওয়েট লসের অনলি মলিকিউল যেটা আমাদের কাছে অ্যাভেলেবল ছিল, যেটা ধরুন 5% ম্যাক্সিমাম ওয়েট লস করায়। অন্যদিকে আমাদের খাতে অপশন ছিল হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি, যেটা ইজ এ সার্জিক্যাল প্রসিজার, সেখান থেকে 30% ওজন কমানো যেতে পারে। এবার এই মাঝখানে একটা বড় গ্যাপ ছিল, ঠিক আছে? সেইখানে আমাদের হাতে এমন কিছু ছিল না যেটা ওই মিনিংফুল ওয়েট লস বা 10 বা 15% ওজন কম করতে সক্ষম। এখন কিন্তু আমাদের কাছে সেগুলো এসেছে। অবভিয়াসলি আপনি বললেন লিরাগ্লুটাইডটা আমাদের দেশে যে ডোজে পাওয়া যায় সেটা মূলত ডায়াবেটিস চিকিৎসার জন্য। তার যে হায়ার ডোজটা রয়েছে সেইটা ওজন নিয়ন্ত্রণের জন্য অ্যাপ্রুভড, কিন্তু ইন্ডিয়াতে সেই 3 mg ডোজটা আসেনি, হয়তো ভবিষ্যতে আসবেও না। সেমাগ্লুটাইড যেটা সপ্তাহে একবার করে নেওয়া যায় বা সাপ্তাহিক ইনজেকশন, সেইটা যে হায়ার ডোজটা সেটা কিন্তু ওজন নিয়ন্ত্রণের জন্য অ্যাপ্রুভড, এবং দেখা গেছে 15 বা ইভেন 20% অবধি আমরা ওজন সেমাগ্লুটাইডের হায়ার ডোজটা ব্যবহার করে আমরা অ্যাচিভ করতে পারি। যত আমাদের ওজনটা বেশি হবে টু স্টার্ট অফ উইথ, তত ড্রামাটিক উইল বি দ্য ওয়েট লস ইন মেজরিটি অফ দ্য কেসেস। এবার প্রত্যেকটা জিনিসেরই একখানা এক্সেপশন আছে। কেউ কেউ সাংঘাতিক ভালো রেসপন্ড করেন, কারোর হয়তো 30% ওজন কমে যাচ্ছে, কারো হয়তো সেটা 10% ওজন কমলো বা তার কম, কিন্তু একটা মিনিংফুল ওয়েট লস আমরা দেখি মেজরিটির ক্ষেত্রে আমরা অ্যাচিভ করতে পারছি। এই সেমাগ্লুটাইডেরই টিল 1 mg ইট ইজ অ্যাপ্রুভ ফর ডায়াবেটিস ম্যানেজমেন্ট, ঠিক আছে? শুধু ডায়াবেটিস না, মনে রাখতে হবে যে এইগুলোর আরও বাড়তি গুণ রয়েছে। তার মানে আমাদের হার্ট, লিভার, কিডনি বা অন্যান্য যে মেটাবলিক কন্ডিশনসগুলো আছে সেইগুলোকে দেখাশুনো করতে সক্ষম। সুতরাং এইটা শুধু যে আমাদের ওয়েট বেনিফিটস দিচ্ছে না, এটা কিন্তু আরও সুদূর প্রসারী। আমাদের এখান থেকে যে বেনিফিটসগুলো সেগুলো কিন্তু অনেক দীর্ঘমেয়াদী, এবং যদি কেউ এই ওষুধটা দীর্ঘদিন চালিয়ে যান ততদিনই কিন্তু তারা এই হেলথ বেনিফিটসটা পেতে থাকবেন। আমরা যখন সেমাগ্লুটাইডের কথা আলোচনা করলামই, আরেকটা ওষুধ যেটা আমাদের কাছে অ্যাভেলেবল, যেটার নাম টার্জেপিটাইড, সেটাও ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব কার্যকরী। আমরা দেখেছি ইনফ্যাক্ট 20 বা ইভেন 25% ওজন টার্জেপিটাইড কম করতে সক্ষম। তো এগেন যেটা আমরা বললাম যে আমরা কিন্তু আস্তে আস্তে করে বেরিয়াট্রিক সার্জারিতে যে এই 30% ওয়েট লসটা হচ্ছিল সেইটাকে আমরা আস্তে আস্তে করে ক্লোজ করছি। মানে এই আমাদের এই ধরনের ওষুধের মাধ্যমে, এই যে সাপ্তাহিক ইনজেকশন যেগুলো আমাদের কাছে রয়েছে, ওদের সেমাগ্লুটাইড বা টার্জেপিটাইড, তার মাধ্যমে কিন্তু আমরা তার খুব কাছাকাছি চলে যেতে পারছি। এবং হয়তো আমরা দেখতে পাচ্ছি যে এই বেরিয়াট্রিক সার্জারি যত সংখ্যায় হচ্ছিল, এখন হয়তো সেই সংখ্যাটা অনেক কমে আসবে। ভবিষ্যতেও এরকম অনেক ওষুধ আছে
যেগুলো সম্বন্ধে আমরা হয়তো আরও ভবিষ্যতে বলবো, যেগুলো আরও পাওয়ারফুল। সেমাগ্লুটাইড হলো একটা নির্দিষ্ট জায়গা দেখাশুনো করে, যেটা জন্য এটা এই গ্রুপের ড্রাগকে বলা হয় GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। টার্জিপিটাইডের ক্ষেত্রে সেটা দুটো জিনিস একসাথে, জিআইপি এবং GLP-1 রিসেপ্টর দুটোকে একসাথে দেখাশোনা করে। ভবিষ্যতে যারা আসবে তারা 3টে বা 4টে দিক একসাথে দেখাশুনো করবে এবং অবভিয়াসলি আরও বেশি পাওয়ারফুল হবে। এখনো অবধি যেগুলো অ্যাভেলেবেল ছিল, এবং সাপ্তাহিক তো রয়েছেই, ভবিষ্যতে মাসিক চিকিৎসা আসতে শুনবেন, নামগুলো এখনই আমি বলছি না। এবং খাবার ট্যাবলেট ফর্মে ওজন নিয়ন্ত্রণেরও ওষুধ কিন্তু আমাদের কাছে আসতে চলেছে। সেমাগ্লুটাইড কি আমরা ট্যাবলেট ফর্মে পাই? আমাদের কাছে সেমাগ্লুটাইড ট্যাবলেট ফর্মে যেটা রয়েছে, যে মাত্রায় আমরা এখন ব্যবহার করছি ভারতবর্ষে, 3 mg, 7 mg আর 14 mg, এটা কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অ্যাপ্রুভড। এবং সেখান থেকে অবভিয়াসলি আমাদের নিজেদের স্টাডি রয়েছে যে দেখা গেছে প্রায় 5 কেজি মতো ওজন কমছে যেখান থেকে আমরা শুরু করছি, এবং খুব পাওয়ারফুল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট। এটারই হায়ার ডোজ যেটা 25 এবং 50 mg, সেটা ইউএসএতে অ্যাপ্রুভড ফর ওয়েট রিডাকশন, কিন্তু সেটা ভারতবর্ষে এখনো অবধি আসেনি। তো এই যে ধুরন্ধর মেডিসিনের কথা বললেন টার্জিপাটাইড, এটা তো এখন প্রচণ্ড জনপ্রিয়। এখন লোকে চুপচাপ, মানে ফুলে চাপ বলে সেরকম চুপচাপ নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এইটা কারা কারা নিতে পারবে, আর কি কি দেখে আপনারা এই টার্জিপাটাইড প্রেসক্রাইব করেন? পুরো জিনিসটাই তো আমাদের সায়েন্টিফিক রিসার্চের উপর ভিত্তি করে। সুতরাং FDA একটা সংস্থা যারা নির্দিষ্ট কিছু সায়েন্টিফিক তথ্যের উপর ভিত্তি করে একটা লেবেল আপডেট বা অ্যাপ্রুভাল দেয় একটা পার্টিকুলার ডিজিজকে ট্রিট করার জন্য। তেমনি সেমাগ্লুটাইডের ক্ষেত্রে আমাদের হার্টের যদি কারোর অসুখ থাকে, যদি কারোর ধরুন হার্ট অ্যাটাক হয়ে থাকে আগে, বা আমাদের ধমনীর মধ্যে এস্টাবলিশড কোলেস্টেরলের আস্তরণ পড়ে থাকে, যেখান থেকে একখানা কন্ডিশন ডেভেলপ করেছে, ধরুন স্ট্রোক, বা আমাদের পায়ের যে ধমনীগুলো আছে সেখানে রক্ত সঞ্চালন কমে যাচ্ছে, যেটাকে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বলে, সব মিলিয়ে এটাকে এথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বলে। এই জিনিস, এই স্পেকট্রামে আমরা কিন্তু সেমাগ্লুটাইডের অ্যাপ্রুভাল রয়েছে এই জিনিসটাকে চিকিৎসা করার জন্য। সুতরাং কারোর যদি এই ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেমাগ্লুটাইডের ইনজেক্টেবল সেমাগ্লুটাইড ওয়ান্স উইকলি, এটার কথা আমাদেরকে বিবেচনা করতে হবে। সিমিলারলি যদি কারোর লিভারে ফ্যাটের মাত্রাটা বাড়তি থাকে, যেটাকে ফ্যাটি লিভার বলে, এবং তারও যে অ্যাডভান্স স্টেজেসগুলো হয় যেখানে লিভারে ফাইব্রোসিস ডেভেলপ করে, তার মানে লিভারের আকৃতিটা এবং প্রকৃতিটা চেঞ্জ হয়ে যায়, সেটা আস্তে আস্তে করে ছোট হতে থাকে, এই ধরনের কন্ডিশন, বা লিভারটা শক্ত হতে শুরু করে, স্পঞ্জি যে ইয়েটা রয়েছে স্ট্রাকচারটা সেটা চলে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেমাগ্লুটাইডের যে হায়ার ডোজটা আছে সেটা অ্যাপ্রুভড। কিডনির ক্ষেত্রেও দেখা গেছে যে আমাদের যাদের কিডনিটা ফেল করছে তাদের ক্ষেত্রেও এই ইনজেক্টেবল সেমাগ্লুটাইড ইজ অ্যাপ্রুভড টু বি ইউজড, বা আমরা দেখেছি যে সেটা দিকে আমরা ডেটা রয়েছে যেটা থেকে কিডনিকে প্রোটেক্ট করতে পারছি। সিমিলারলি আরেকটা যেটা কন্ডিশন বললাম যে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, যেটা অনেক স্মোকার রয়েছেন যারা দীর্ঘদিন স্মোক করার ফলে আমাদের ওই ধমনীগুলো সরু হয়ে যায় এবং রক্ত সঞ্চালন কমে যায়, সেই ধরনের যদি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা আমাদের ওখানে ধমনীতে যদি একটা কোলেস্টেরলের আস্তরণ পড়ে থাকে, সেই জায়গায় কিন্তু আমরা ইনজেক্টেবল সেমাগ্লুটাইড এই 1 mg অবধি আমরা ব্যবহার করতে পারি। সিমিলারলি টার্জিপিটাইডের কথা যদি আমরা বিবেচনা করি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটা কন্ডিশন হয়, যেটা ওজন বাড়লে আমরা দেখতে পাই আমাদের জিভের পেছনের যে অংশটা সেটা মোটা হয়ে যায়, যার জন্য হাওয়া ভালো করে ফুসফুসে যায় না এবং সেখান থেকে ব্রেনে অক্সিজেনের অভাব হয়, যার জন্য রাত্রির বেলা নিজের অজান্তে মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়। তো এই ঘুম ভেঙে যাওয়ার জন্য পরের দিনকে একটা আচ্ছন্ন ভাব থাকা, বা বসে আছেন হঠাৎ ঢুলে পড়লেন, টিভি দেখছেন হঠাৎ করে ঢুলে পড়লেন, বা ড্রাইভিং করছেন হঠাৎ করে
ঝিম এসে যাচ্ছে, এই জিনিসটা ডেভেলপ করে। সেখান থেকে মারাত্মক অ্যাক্সিডেন্টও হতে পারে, কারণ কেউ যদি গাড়ি চালাতে চালাতে হঠাৎ ঘুমে ঢলে পড়েন, অবশ্যম্ভাবী একখানা বড় অ্যাক্সিডেন্ট হবে। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কন্ডিশনটাকে ট্রিট করার জন্য টার্সিপিটাইডকে ব্যবহার করা যেতে পারে। যেহেতু মেডিকেল সায়েন্স কন্টিনিউয়াসলি ইভলভ করছে, বর্তমানে এখনো আমাদের কাছে যা মেডিকেল এভিডেন্স আছে সেটার ওপর ভিত্তি করে আমরা এই কথাগুলো আজকে আলোচনা করলাম। সুতরাং হয়তো ভবিষ্যতে আরও যে নির্দিষ্ট যে ডিরেকশনে আমরা আরও এভিডেন্স জেনারেট করতে পারবো, হয়তো আমরা আরও বেশি করে এই টার্জিপিটাইড বা ইনজেক্টেবল সেমাগ্লুটাইডকে সেই অর্গান প্রোটেকশনের জন্য ফিউচারে ব্যবহার করতে পারবো। তো এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, যখন টার্জিপিটাইডের কথা এলো, তো যে প্যানক্রিয়াসে কোনো গন্ডগোল থাকলে এই ওষুধটা কি মানে খারাপ করতে পারে? আবার আমি বলছি, যেহেতু এটা প্রেসক্রিপশন মেডিকেশন দ্যাট হ্যাজ টু বি ডান আন্ডার সুপারভিশন, তার কারণ হচ্ছে আমাদের একটা খুব ভালো করে পেশেন্টের হিস্ট্রি দরকার হয়। একটা বিশেষ ধরনের ক্যান্সার দ্যাট রানস ইন দ্য ফ্যামিলি কল মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, এইটা থাকলে আমরা কিন্তু এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারবো না। তার মানে এই নয় যে এখান থেকে অন্য ধরনের ক্যান্সারের মাত্রাটা বেড়ে যাচ্ছে, সেরকম পরিস্থিতিও নয়, বাট আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করতে হবে। সিমিলারলি যদি কারোর আগে প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াস গ্রন্থিতে ইনফ্লামেশন হয়ে থাকে এবং সেটার কারণ আমাদের অজানা থাকে, নির্দিষ্ট একটা দুটো পরিস্থিতিতে হয়তো আমরা বিবেচনা করতে পারি, বাট ইন জেনারেল যদি আমরা দেখি যে প্যানক্রিয়াটাইটিস হয়েছে ইন দ্য রিসেন্ট পাস্ট, সেইখানে কিন্তু আমরা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করি না। ঠিক আছে। সিমিলারলি আরও কিছু পরিস্থিতি, যেরকম এই ওষুধগুলো স্পেশালি এই ইনজেক্টেবল সেমাগ্লুটাইড ব্যবহার করলে খুব চট করে যাদের সুগার আছে সুগারটাকে নামিয়ে নিতে সক্ষম, কারণ এটা ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। সেই ক্ষেত্রে আমাদের রেটিনা বা চোখের পিছনের যে অংশটা রয়েছে সেখানে কিছু চেঞ্জেস দেখা যায় যদি ডায়াবেটিস দীর্ঘদিন থাকে, 5 বছর বা 10 বছরের বেশি। সেইখানে অ্যাডভান্সড স্টেজেসে মানে যেই রেটিনাল চেঞ্জেসগুলো যদি থাকে, তাহলেও কিন্তু আমাদেরকে এই ধরনের ইনজেকশনগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ নইলে এই চেঞ্জেসগুলো আরও ওয়ার্সেন হতে পারে। সুতরাং যাদেরকে এটা স্টার্ট করা হয় তাদেরকে কিন্তু এই ধরনের স্ক্রিনিংগুলো করা হয়, তাদের রেটিনার পরীক্ষা করা হয়, তাদের লিভারের পরীক্ষা করা হয়, তাদের একটা আলট্রাসাউন্ড করে দেখা হয় যে কোনো রকমের প্যানক্রিয়াসে কোনো রকমের চেঞ্জেস আছে কিনা বা ছিল কিনা, বা গল ব্লাডারের কোনো স্টোন হয়ে রয়েছে কিনা। সুতরাং আবার বারবার করে আমার মনে হয় এইবার বোধহয় তৃতীয়বার বা চতুর্থবার আমরা বলছি যে এই ধরনের ওষুধগুলো কিন্তু ক্যাজুয়ালি একেবারেই ব্যবহার করা উচিত নয় উইদাউট ডক্টর সুপারভিশন। আচ্ছা ডাক্তারবাবু, এই ওষুধগুলো দেওয়ার আগে আপনারা তো ব্লাড টেস্ট করেন, ওখানে কি একটা হেমামালিনী টেস্টও করেন, ওরকম নাম না কি এটা? ও হুমায়ুনের কথা বলছে। আচ্ছা আচ্ছা, ওই হুমায়ুন কবির নাকি? ও না, ওই কি এই টেস্টে কি আমরা বলেছিলাম না, ভারতীয়দের ক্ষেত্রে পেটের কাছে মেদটা অনেক বাড়তি থাকে, সেখান থেকে ইনসুলিন ক্ষরণ যেটা হচ্ছে সেটা ভালো করে কার্যকরী হয় না, সেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের মাত্রাটাকে চেক করার জন্য আমরা যে বিশেষ পরীক্ষাটা করে থাকি সেটা হোমা আইয়ার বলে আর কি। হোমা আইয়ার? হ্যাঁ, আইয়ার। তো সেই পরীক্ষাটা করে আমরা সেটা মূলত ব্যবহার করি হচ্ছে যে যখন আমরা চিকিৎসা শুরু করলাম এবং আস্তে আস্তে করে ওজন কমছে, স্পেসিফিক্যালি আমাদের পেটের কাছের মেদটা এই ধরনের যে ওষুধগুলো ব্যবহার করলে কমে, তাতে কি হয় 8 ঘাট বা 10 ঘাট বেল্টের সাইজটা কমে যায়। তার মানে আপনার বাড়িতে যা কিছু জামা কাপড় আছে ছুঁড়ে ফেলে দিতে হবে, আবার নতুন করে আপনাকে গিয়ে বাজার করতে হবে। তো আপনি বুঝতে পারছেন এটা খুব পাওয়ারফুল। তো ওজন কমার অনেক আগে থেকেই আপনি লক্ষ্য করবেন যে আপনার পেটের কাছের মেদটা কমতে শুরু করেছে। তাতে কি হবে, ওই পেটের কাছের মেদটা ছড়িয়ে যায়। ওই আমাদের শরীর এমনভাবে তৈরি যে আমাদের চামড়ার নিচের যে ফ্যাটটা বা সাবকিউটেনিয়াস ফ্যাটটা রয়েছে, কারণ আমাদের শরীরকে গরম রাখার প্রয়োজন, এবং শীতকালে আপনি জানেন যে হয়তো ওই বাড়তি মেদটা আপনাকে সুবিধে করছে, কিন্তু সেইটা যখন
অতিরিক্ত হয়ে যায় বা আমাদের ওই যে ফ্যাট সেলসগুলো সেগুলোর আকৃতি বা প্রকৃতি চেঞ্জ হয়ে আস্তে আস্তে করে সেটা স্পিল ওভার হয়ে অর্গানে চলে যায়, সেটাকে ভিসারাল ফ্যাট বলে। মানে আমাদের লিভারে গিয়ে জমা হলো, আমাদের হার্টে গিয়ে জমা হলো, আমাদের যে ধমনীগুলো আছে সেখানে গিয়ে জমা হলো বা কিডনিতে গিয়ে জমা হলো, সেই জায়গাটা কিন্তু খুব ভয়াবহ। তো এই যে ফ্যাটের মাত্রাটা এটা কিন্তু কমতে শুরু করে এবং সেটা ইন্ডিকেশন হচ্ছে আমাদের যদি ওই হোমাইয়ারটা আস্তে আস্তে করে কমে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে, যখনই আমাদের পেটের কাছে মেদটা কমছে, ইঞ্চ রিডাকশন হচ্ছে, তখন কিন্তু হোমাইয়ারটা কমতে শুরু করলো। তার মানে ইটস এ সারোগেট মার্কার যে আমাদের যে ওই ভিসারাল ফ্যাটটা আছে সেটা কমছে। সেটা আরও বিস্তারিতভাবে আমরা দেখতে পারি। এখন আমরা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই বডি ইম্পিডেন্স অ্যানালিসিস করি বা বডি অ্যানালিসিস করি, বডি ফ্যাট অ্যানালিসিস বলতে পারেন, বা আমাদের শরীরে ফ্যাটের মাত্রাটা কোথায় কতটা আছে সেটা আমরা দেখতে পাই। তো সেই পরীক্ষাটা করলেও আমরা দেখতে পাই যে এই হোমাইয়ার কমার সঙ্গে সঙ্গে ওই ভিসারাল ফ্যাটের মাত্রাটা কিন্তু কমে যাচ্ছে। তো আমরা আরো ওয়েট লস নিয়ে বিস্তারিত আলোচনা করব, ফাস্টিং নিয়ে আবার আলোচনা করব। মানে fasting নিয়ে না, ফালতু, না, but না, আমি বলছি দেখুন, ওয়েট লস করা মানে এই নয় যে না খেয়ে থাকা, সঠিক খাবার খাওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাড়ির খাবার খাওয়া। তাই যাতে ডাক্তারবাবু বাড়িতে ভালো ভালো রান্না করেন, তো তার জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের তরফ থেকে গিফট হ্যাম্পার। তো ডাক্তারবাবু যাতে বাড়িতে ভালো ভালো রান্না করেন তার জন্য সমস্ত মশলাপাতি রয়েছে, এবং তার সাথে রয়েছে শালিমারের আইকনিক নারকেল তেল। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু শালিমার, আমাদের গিফট স্পন্সর। আর এই খাওয়া দাওয়া রিলেটেড খুব ইম্পর্টেন্ট ওয়েট লসের ক্ষেত্রে ডায়েট। আমরা কি শুরুতে ফাস্টিং এ ঢুকবো নাকি ডায়েট? ফাস্টিং এর নাম আমি একদম শুনতে চাই না। ফাস্টিং আবার কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডায়েট কতটা গুরুত্বপূর্ণ আর কি কি জিনিস আমাদের মেনটেন করা উচিত? তো আমরা আগেও বলেছি যে প্রাথমিকভাবে ডায়েটটার কথা যদি আমরা বিবেচনা করি, যখন আমরা ডায়াবেটিস নিয়েও আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ক্যালোরির মাত্রাটাকে আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টে খেতে হবে। আর শুরুতেও আমরা এটা বললাম, একটা মোটামুটি প্র্যাকটিকেবল অ্যাপ্রোচ হচ্ছে যতটা আমার ক্যালোরি ইনটেক তার থেকে 500 কিলো ক্যালোরি কম করে দেওয়া। সেটা করলে কি হয়, দীর্ঘদিন আমরা হয়তো সেটাকে সাস্টেন করতে পারবো। তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেটের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে আবার বলি, ভাত, রুটি, মুড়ি, চিঁড়ে, আলু, মিষ্টি, মিষ্টি ফল, পাউরুটি, বিস্কিট, এই গোত্রীয় যা কিছু কার্বোহাইড্রেট, অনেক সময় যে মূল খাবারগুলো আছে তা ছাড়াও বিভিন্ন সময় আমরা স্ন্যাকিং করতে থাকি। এই স্ন্যাকিংয়ে কার্বোহাইড্রেটের মাত্রাটা অত্যাধিক হয়ে যায় আমাদের নিজেদের অজান্তে। সেই জিনিসটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং কার্বোহাইড্রেটের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বাঙালিরে আপনি তো জানেনই, বাঙালি কেন, ভারতবর্ষে যে কোনো জায়গায় চলে যান, প্লেটটাকে যদি আপনি বিবেচনা করেন, প্রথমেই ভাত, তারপরে অল্প একটু ডাল, অল্প একটু সবজি, আর একটুখানি হয়তো মাছ বা মাংস হলো। আপনাকে অভ্যেসটা উল্টে ফেলতে হবে। আপনারা দেখবেন প্লেটটাকে যদি আমরা ভাগ করি তাহলে অর্ধেকটা যেন শাকসবজিতে ভর্তি থাকে এবং তার সাথে 1/4 ভাগ হচ্ছে কোয়ালিটি প্রোটিন। তার মানে মাছ, মাংস, ডিম যারা খান অত্যন্ত ভালো, যারা না খান তাদের ক্ষেত্রে ছানা, পনির, ডাল, রাজমা, সোয়া চাংস, যেগুলোতে প্রোটিনের মাত্রাটা বেশি থাকে, সেই ধরনের জিনিস আপনাকে খেতে হবে। এক চতুর্থাংশ হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, তার মানে আপনার এই ভাত, রুটি ইত্যাদি যেগুলো। এবার তার মধ্যেও যে আমরা ভাগটা করে থাকি যে যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা এবং কম করে খাওয়া। এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেটা ধরুন ময়দা ভার্সেস আটা বা মিক্সড রুটি, ময়দাতে চট করে সুগারের মাত্রাটা বাড়ে, তেমনি আবার যদি আমরা বেসন বা মিহি যেগুলো আছে কার্বোহাইড্রেট, সেগুলো চট করে শরীর অ্যাবজর্ব করে নেয় এবং সেখান থেকে সুগার স্পাইকটা অনেক বেশি হয়। এই ধরনের জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু কম করতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মাত্রাটাকে বাড়াতে হবে, ঠিক আছে, যাতে করে আমাদের সুগার স্পাইকটা কম হয়। কারণ যতবার সুগার স্পাইক হবে সেটা কিন্তু আমাদের হার্টের জন্য খারাপ এবং আলটিমেটলি বাড়তি সুগারটা যেটা রক্তে রয়েছে সেটা কিন্তু আমাদের লিভারে গিয়ে স্টোরড হয় গ্লাইকোজেন হিসেবে এবং সেইটাই আস্তে আস্তে করে স্পিল ওভার করতে থাকে, যেটা আমরা বললাম সেই বাড়তি ফ্যাটটা যেটা আছে সেটা যখন আমাদের
চামড়ার নিচের থেকে অন্যান্য অর্গানে যেতে শুরু করে তখনই কিন্তু বিপদ শুরু হয়। সুতরাং এইটাকে আমরা যদি মূলেই আমরা যদি নির্মূল করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ডায়েটারি পরিবর্তনটাকে আনতে হবে। দ্বিতীয় হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এরোবিক এক্সারসাইজেস বা কার্ডিও এক্সারসাইজ। তার মানে সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট আধ ঘন্টা করে নিয়মিত করে হাঁটাচলা করা, বা সাইক্লিং, সুইমিং, রানিং, জগিং ইত্যাদি এই ধরনের জিনিসগুলো, যেগুলোতে ক্যালোরি খরচা হবে। আর বাকি 2 দিন আপনাকে রাখতে হবে রেজিস্ট্যান্স এক্সারসাইজের জন্য। ওজন যখন কমছে তখন মনে রাখবেন 10 কেজি ওজন কমলে তার মধ্যে 7 কেজি হলো ফ্যাট, আর বাকি 3 কেজি খুব চট করে কমে গেলে সেখানে ওই 3 কেজি কিন্তু মাসেল, এবং ওই মাসেলের মধ্যে যে ফ্যাটটা আছে। তাই জন্য যাতে মাসেল লস না হয়, শুধুমাত্র ফ্যাট লসটাকে আমরা ইনশিওর করার জন্য আমাদের রেজিস্ট্যান্স এক্সারসাইজের খুব গুরুত্ব রয়েছে। তার মানে লাইট ওয়েটস নিয়ে আপনি যদি করতে পারেন ভালো, বা বডি ওয়েট নিয়ে লাইক পুশ আপস, পুল বা আপস, স্কোয়াট করা, বা দেওয়াল ঠেলা, যেগুলো বাড়িতে আপনি করতে পারবেন। এই ধরনের জিনিসগুলো স্পেশালি 40 ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইট বিকামস ভেরি রেলিভেন্ট। তো এই সার্কোপিনিয়া মানে মাসেল লস, এটাকে কিন্তু প্রিভেন্ট করাটা একটা বড় জায়গা যখন আমরা এই ওজনটাকে কম করছি, বা চট করে যখন ওজন কমে আসছে। তাই জন্য আবার আমাদের কিন্তু সুপারভিশনের প্রয়োজন। এই যে আমাদের খাবারে, বিশেষ করে বাঙালিদের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। যদি না আমি ভুল বলে থাকি, কার্বোহাইড্রেট আদতে মানুষের সৃষ্টি করা, অর্থাৎ শস্য আবিষ্কার। তার আগে মানুষ শাক সবজি মানে গাছের পাতা খেত, ফল খেত, অথবা শিকার করে খেত, প্রোটিন খেত। তো এই কার্বোহাইড্রেটের পরিমাণ কিরকম থাকা উচিত, এবং কি করে আমি কার্বোহাইড্রেটটাকে ম্যানেজ করব? ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটেই বলুন। তো আমরা যদি আমাদের প্লেটটাকে বিবেচনা করি, ভারতবর্ষের আপনি যেখানেই চলে যান প্রায় 70% কার্বোহাইড্রেট থাকে। কারণ আমাদের বাঙালিদের অভ্যেসই হচ্ছে আগে ভাতটা প্লেটের মধ্যে নিয়ে তারপর অল্প করে ডাল বা সবজি নেওয়া হলো, সেটার পোর্শন সাইজটা কিন্তু খুব কম, কোয়ালিটি প্রোটিনের অভাব থাকে। আমাদের কিন্তু সেই জায়গাটাকে চেঞ্জ করতে হবে। কারণ আমরা যদি ইভলিউশন দেখি, যেটা আপনি বলছিলেন, প্রাথমিকভাবে তারা হান্টার গ্যাদারার ছিল। তারা কি করতো, গিয়ে ওই প্রোটিনের ওপরেই কিন্তু তারা বাঁচতো, এবং সেখান থেকেই তাদের মাসেলগুলো যেগুলো বজায় থাকতো সেটা কিন্তু ওই প্রোটিনের উপর ভিত্তি করে। পরে যখন তারা ওই ইভলিউশনের থ্রু দিয়ে কার্বোহাইড্রেট খেতে শিখলো, তখন দে বিকেম ভেরি কমপ্লেসেন্ট। তাই জন্য শরীরকে একটা মেকানিজম তৈরি করতে হলো যাতে করে দে ক্যান ইনশিওর যে তাদের শরীরে যথাযথ মাত্রায় প্রোটিনটা যায়। আমরা যতক্ষণ যথাযথ মাত্রায় প্রোটিন খাচ্ছি ততক্ষণ অবধি আমাদের ওই হাঙ্গার মেকানিজমটা অ্যাক্টিভেটেড থাকবে। আমরা কিন্তু সারাক্ষণ ধরে ওই খিদে পেতে থাকবে এবং আমরা খেতে থাকবো, ক্যালোরি ইনটেকটা অনেক বেশি হলেও আমাদের কিন্তু ওই কাট অফটা আসবে না যতক্ষণ না আমরা যথাযথ মাত্রায় আমরা প্রোটিন ইনটেক করছি। সেই ক্ষেত্রে যদি যারা ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তারা যদি প্রথম মিলটাতে মানে ব্রেকফাস্টেই যদি যথেষ্ট মাত্রায় প্রোটিন খান, তাহলে দেখবেন এই ক্রেভিংটা কিন্তু অতটা হচ্ছে না। তাহলে সারাদিনে আমাদের ক্যালোরি ইনটেকটা কিন্তু অনেকটা কমে যাবে। যদি আমরা সেটা না করি তাহলে সারা দিন ধরেই আমরা কিন্তু ওই কার্বোহাইড্রেট খেতে থাকবো যতক্ষণ না ওই প্রোটিনের মাত্রাটা স্যাটিসফাইড হচ্ছে শরীরে। তো আপনারা বললেন যে এখন যে ওষুধগুলো বেরিয়েছে সেটা ওই 2 নম্বরই ডায়াবেটিস, মানে ওই টাইপ 2 ডায়াবেটিসে কাজ করছে। তো এরকম তো বহু পেশেন্ট আপনাদের আছে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন নিয়েই আসে। তো যারা ইনসুলিন নিচ্ছে তারা যদি এই ওষুধগুলো চালু করে, তখন কি আপনারা ইনসুলিন বন্ধ করে দেন? অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায়, টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে, যদি না তাদের ইনসুলিন ক্ষরণ ক্ষমতাটা চলে যায় এবং শরীরে ইনসুলিন কোষগুলো একদম অবশিষ্ট না থাকে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে প্রাথমিক পরিস্থিতিতে ওই ইনসুলিন রেজিস্ট্যান্সটার জন্যই কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে। তার মানে আমরা যদি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই কিন্তু, বা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কম করতে পারি, তাহলেই কিন্তু আমরা সুগারটাকেও ভালো নিয়ন্ত্রণ করতে পারছি। তার মানে ওই হাঁটাচলা, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ওষুধগুলো কিন্তু যেহেতু ওজন নিয়ন্ত্রণ এবং তার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকেও কম করে, আলটিমেটলি ইনসুলিনের প্রয়োজনীয়তাটা কিন্তু কমে আসে। সুতরাং ইটস নট আনকমন যে আমরা দেখি যে যারা কম মাত্রায় ইনসুলিন যাদেরকে শুরু করা হয়ে থাকে, কম বয়সী
প্রাথমিকভাবে ধরা পড়েছে এবং আস্তে আস্তে করে ওষুধের মাত্রা বাড়ানো সত্ত্বেও সুগার নিয়ন্ত্রণ হচ্ছে না, তারা স্থূল এবং সেই ক্ষেত্রে আমরা যখন এই ধরনের ওষুধগুলো আমরা শুরু করে থাকি, আস্তে আস্তে ইনসুলিন যদি তাদের চলে, ইনসুলিনটাকে আমরা অনেক সময় বন্ধ করতেও সক্ষম হই। তো যারা ডায়াবেটিক পেশেন্ট তারা অনেকেই মাঝে মাঝে একদম এই সুগার লেভেল একদম ফল করে গিয়ে মানে হাইপোগ্লাইসেমিক ক্রাইসিস পড়ে, তারা খুব মাঝে মাঝে একদম অজ্ঞানের মতো হয়ে যায়। তো এই যে এই ওষুধগুলোতেও কি এই হাইপোগ্লাইসেমিক ক্রাইসিস হতে পারে? আই থিঙ্ক এটা খুব একটা রেলিভেন্ট কোয়েশ্চেন। এবার সুগার নিয়ন্ত্রণ করছে যে ধরনের পথ্যগুলো, তার মধ্যে কিছু পথ্য আছে যেগুলো থেকে সুগার হঠাৎ করে কমে যেতে পারে। তার মধ্যে সালফোনাইল ইউরিয়া গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা একটা, তেমনি ইনসুলিন আর একটা, যেখান থেকে হঠাৎ করে সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। যদিও মডার্ন ডে সালফোনাইল ইউরিয়া বা মডার্ন ডে ইনসুলিনগুলো থেকে এই ধরনের সুগার ফল করার চান্সেস অনেকটা কম। বাট এই ওষুধগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এইগুলো থেকে সুগার ফল প্রায় হয়ই না, আনলেস তার সাথে এই সালফোনাইল ইউরিয়া বা ইনসুলিন গোত্রীয় কিছু চলে তার সাথে। বাই ইটসেলফ এই ওষুধগুলো কিন্তু খুব সেফ। তার কারণ কি, সেটা হচ্ছে আমাদের শরীরেরই আর একটা হরমোন যেটা ইনক্রেটিন হরমোন, সেইটার মাত্রাটাকে এটা বাড়াচ্ছে আর কি। তাই তো এটা বাইরে থেকে আমরা এই ইনক্রেটিন যেটা শরীরেরই হরমোন, এটাকে লেভেলটাকেই আমরা বাড়াচ্ছি। এবার আমাদের প্যানক্রিয়াস গ্রন্থির মধ্যে দু রকমের কোষ থাকে, একটা হচ্ছে বিটা কোষ আর একটা হচ্ছে আলফা কোষ। বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন। বেড়ে গেলে সুগার, এই ইনসুলিন সুগারটাকে নিয়ন্ত্রণ করে, এবং যদি সুগারের মাত্রাটা কমে যায় তাহলে এই আলফা কোষ থেকে নির্গত গ্লুকাগন সুগারটাকে বাড়াতে সাহায্য করে। এই ধরনের ওষুধগুলো এনশিওর করে যে কখনো যেন সুগার ফল না হয়। সুগার বেড়ে গেলে আমাদের সুগারটাকে নিয়ন্ত্রণ করবে বিটা কোষের মাধ্যমে, এবং যদি ফল করে তাহলে ওই আলফা কোষের মাধ্যমে আমাদের সুগারটাকে বাড়াতে সাহায্য করবে। তাহলে আমাদের শরীরে সুগারের মাত্রাটা একদম যথাযথ থাকে। এই যে গরম পড়েছে, এখন আমরা রাস্তায় বেরিয়ে চারিদিকে ফলের রস, এবং আমরা জানি যে ফলের রস খুব উপকারী জিনিস। এই ফলের রস কি আদৌ উপকারী, নাকি মেন গুণগুলোকে আমরা সাইড করে দিয়ে বাজেটাই খাচ্ছি? এগেন আমরা বারবার করে এমফাসাইজ করি যে ফল যদি খেতেই হয়, সেইটা কিন্তু চিবিয়ে খাওয়াটা অনেক বেশি ভালো। তার কারণ হচ্ছে কিছুটা মাত্রায় ফাইবার শরীরে যাবে। যখন আপনি জুস হিসেবে আমরা খাচ্ছি তখন কিন্তু হঠাৎ করে একটা সুগার স্পাইক হয়, সেই স্পাইকটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। স্পেশালি আমাদের হার্টের জন্য এই ধরনের বড় সুগার স্পাইকটা ক্ষতিকারক। তাই জন্য আগেও বলেছি যে কিছু ফল আছে যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, যেরকম আম, লিচু, কাঁঠাল, কলা, কমলা লেবু, তরমুজ, আঙুর, এগুলোর পোর্শন সাইজটা কম করে খেতে হবে, এবং প্রেফারেবলি এই সিজনাল ফলগুলো খাওয়া ভালো, কিন্তু সেগুলো কিন্তু চিবিয়ে খেলেই ভালো হয়, জুস না করে। এবার আসি ফাস্টিং, হ্যাঁ, উপোস। হ্যাঁ। এই ডাক্তারবাবু যতই রাগ করুক, এটা নিয়ে কথা হবে আজকে। তো এই ফাস্টিং, নানান রকমের ফাস্টিং ইনফ্লুয়েন্সাররা এসেও বলছে, সবাই অ্যাডভাইস দিচ্ছে ফাস্টিং এর। আপনি আমাদের বলুন, বিং অ্যান এক্সপার্ট, হোয়াট ইজ দ্য হেলদিয়েস্ট ওয়ে টু ডু ফাস্টিং? এবার দেখুন, এর মধ্যে আমাদের বিবেচনা করতে হবে যে কিছু আছে রিলিজিয়াস ফাস্ট, সেটা নির্দিষ্ট রকমের হয়। কেউ সারাদিন ধরে ফাস্ট করেন, সন্ধেবেলার পরে তারা ফাস্টটা ব্রেক করেন। আবার কিছু আছে যেখানে আমরা হয়তো দুধ বা ফল এই ধরনের কিছু খেয়ে আমরা ফাস্ট করছি, সম্পূর্ণভাবে একদম নির্জলা উপোস সেরকম ব্যাপারটা নয় আর কি। তো ফাস্টেরও প্রকার রয়েছে বা রকম ভেদ রয়েছে। আমরা যেটা নিয়ে আজকে একটু কথা বলি সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এবার ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথা হয়তো বিভিন্ন ধরনের হেলথ ইনফ্লুয়েন্সারের কাছ থেকে আপনারা শুনে থাকবেন। এটার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় আমরা খালি পেট থাকবো, সারাদিনে 12 থেকে 18 ঘন্টা একটা উইন্ডো থাকবে যখন আমরা কিচ্ছু খাবো না। ওই বাকিটা সময় আমরা খাবো, এবং কি খাবো যা ইচ্ছে খেতে পারি, তাতে আমাদের কিছু নিয়ন্ত্রণ থাকছে না, কোনো ক্যালোরি রেস্ট্রিকশন থাকছে না, আমরা যা ইচ্ছে খেতে পারি। বিভিন্ন ধরনের যে আমাদের স্টাডিগুলো হয়েছে তাতে দেখা গেছে যে এর আগেও যে আমরা ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েটের কথা বলেছিলাম, যেখানে
500 কিলো ক্যালোরি কম করে খাবার খাওয়া, তাতে যদি আমরা বিবেচনা করি যে এই ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাতে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেই বলুন বা ওভারঅল সুগার ইত্যাদি নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব একটা কিন্তু ডিফারেন্স আমাদের এই ক্যালোরি রেস্ট্রিকশন ভার্সেস টাইম রেস্ট্রিক্টেড ডায়েটের মধ্যে নেই। আমার পার্সোনালি মনে হয় যে এই ধরনের লম্বা ফাস্টিং যদি দীর্ঘদিন চালিয়ে যেতে লোকের অসুবিধে হয়, তাহলে তার কিন্তু এই ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েটের কথা বিবেচনা করতে পারেন। এই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে তাদের যে খাবার প্যাটার্নটা আছে সেখান থেকে খুব একটা সরে আসতে হচ্ছে না। তারা শুধু নিজেদের প্লেটে কার্বোহাইড্রেটের মাত্রা যেটা 70% সেটাকে কমিয়ে 50% কমে করে দিলেন, যথাযথ প্রোটিনের মাত্রা এবং ফাইবারের মাত্রা খেলেন। সেই জিনিসটা যদি বাড়িতে তৈরি হয় তাহলে আরও ভালো। আমরা চাই যে যতটা এই ধরনের জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করা বা ইজি অ্যাভেলেবল ক্যালোরি ডেন্স খাবার এগুলোকে অ্যাভয়েড করা। আর বারবারই বলা যে যখন খিদে পাচ্ছে তখন কিন্তু মিষ্টি খাবেন না। অনেকক্ষণ খালি পেটে আছেন, খিদে পেয়েছে, তখন মিষ্টিটা অ্যাভয়েড করে চলুন। চেষ্টা করুন এমন ধরনের জিনিস খেতে যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তখন আপনি একটা আপেল খেলেন, একটা পেয়ারা খেলেন, বা প্রোটিন জাতীয় জিনিস যেরকম নাটস খেলেন, সেগুলো খেলে কিন্তু আপনার শরীরে সুগার স্পাইক করবে না বা ওজনটা বাড়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা কম থাকবে। আর অলওয়েজ চেষ্টা করবেন যে কুকড মিল খেতে, মানে তাতে কিন্তু আমরা দেখেছি। আর আরেকটা হলো যে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে মাইন্ডফুল ইটিং। তার মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি হয়তো আমরা কোনো একটা টিভির দিকে চোখ রেখে আমরা খেয়ে যাচ্ছি, বা আমি একটা কাজ করছি সেটা করতে করতে আমরা খাচ্ছি, যেটা ইভেন বাচ্চাদের মধ্যেও আমরা খুব দেখতে পাই। তাতে কি হচ্ছে, কতটা খাচ্ছি কি খাচ্ছি আমরা বুঝতে পারছি না। এইটা থেকে কিন্তু অনেকটা এই ওজন বেড়ে যাওয়ার একটা প্রবণতা হতে পারে। তাই জন্য যখন আমরা খাচ্ছি তখন কিন্তু আমাদের ফোকাসটা ওই প্লেটের ওপর যদি থাকে, আমরা যদি মাইন্ডফুল ইটিং করি, তাহলে কিন্তু দেখবো যে ওজন বাড়ছে না। আর প্লেজার ইটিং, আমাদের শরীরে যতটুকুন প্রয়োজন শরীর সেটাকে নিয়ে নেবে। কিন্তু আপনি বিয়ের বাড়িতে গেছেন, গিয়ে আপনার পেটটা একদম ভর্তি, হঠাৎ করে মনে হলো, যেটা আগেও আমরা বলেছি যে আমরা দেখলাম আইসক্রিম বা রসগোল্লা রয়েছে, আর আমাদের প্রিয়জনরা একটুখানি জোর করলেই তখন মনে হলো ওটা খাই। তো এই প্লেজার ইটিংটাকে যদি আমরা কম করতে পারি, তাহলে কিন্তু ওজন বাড়ার প্রবণতাটা কম থাকবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের যে এই ওষুধগুলো আমরা এর আগে ডিসকাস করলাম, যেগুলো ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে, তারা কিন্তু অনেকটাই এই প্লেজার ইটিংটাকে কম করে শরীরের যতটুকুন প্রয়োজন ততটুকুন নিতে সাহায্য করে। এই তার জন্যই কিন্তু ওজন নিয়ন্ত্রণটা সম্ভব। আর এই প্লেজার ইটিং যখন হলো প্লেজার ড্রিঙ্কিং যেটা করছে লোকে, ওটা সম্বন্ধে একটু বলে দিন। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু দেখা গেছে যে এই গোত্রীয় ওষুধগুলো আমাদের যে হ্যাবিটগুলো আছে সেগুলোকেও কম করতে সাহায্য করে। সুতরাং যাদের অত্যাধিক বেশি সিগারেট খাওয়ার প্রবণতা বা অত্যাধিক বেশি অ্যালকোহল সেবন করার প্রবণতা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হ্যাবিটগুলোকে কম করতে সাহায্য করে। আপনাদের কতটা ভালো লাগবে এটা আমি ঠিক জানি না, বাট আমার তো মনে হয় যে শরীরের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে সেটা ভালো। তো এই প্লেজার ইটিং বলুন, আপনি হয়তো বলতে চান, আমরা তর্ক করতেই পারি যে বেঁচে থাকার জন্য যদি আমরা ভালো মন্দ খেতেই না পারি, আমাদের যদি ওই প্লেজারটাই চলে যায়, তাহলে বেঁচে থেকে কি লাভ। তো আমরা এটাই বলতে চাই যে আমরা যদি দীর্ঘদিন ভালোভাবে বাঁচতে চাই, পরনির্ভরশীল না হয়ে, তাহলে কিন্তু আমাদের ভেতর থেকে সুস্থ হওয়া প্রয়োজন। তাই জন্য আপাতভাবে এখন যেটা আপনার ভালো বলে মনে হচ্ছে, যেটা সুখকর বলে মনে হচ্ছে, সেটা হয়তো আপনার শরীরের জন্য ক্ষতিকারক। একদম। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, অনেক কিছু আমরা জানতে পারলাম। এবং তার সাথে ধন্যবাদ জানাই আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। আজকে ওয়েট লস অর্থাৎ ওজন কমানো নিয়ে, মানে ক্লিনিক্যাল পার্ট নিয়ে আমরা অনেকটাই আলোচনা করলাম, এবং তাছাড়াও এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন এবং ফুড হ্যাবিট, এই তিনটে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এবং বাকি বিষয় নিয়ে আপনি কনসাল্ট করতে চাইলে ডাক্তারবাবুর ডিটেলস আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবং ওয়েট লস নিয়ে এখানে কিন্তু পর্ব শেষ নয়,
আমরা এর বিভিন্ন পার্টও আনতে থাকবো যে আর কি কিভাবে আপনি ওজন কমাতে পারেন, কারণ ওবেসিটি ইজ দি মাদার অফ অল ডিজিজেস। তাই ওজন কমানো এবং স্পেশালি এই যে ভুঁড়ি কমানো খুব গুরুত্বপূর্ণ, কারণ ডাক্তারবাবু যেটা বললেন এর থেকে কিন্তু প্রচুর রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। এবং তার সাথে আপনারা বলবো যে আপনারা একটুখানি মেদ বাড়াতে পারেন আমাদের চ্যানেলে। হ্যাঁ, আমাদের একটু স্থূল করে দিন না। হ্যাঁ, সাবস্ক্রিপশনটাকে স্থূল করুন, একটু করে দিন। এই মেদটা হেলদি। হেভি স্থূল হতে চাইছি আমি। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে 1 মিলিয়ন। আপনারা ওই হাবিজাবি জিনিসপত্র দেখুন, ওটাই 90% দেখুন। এই যে 10% এই যে আমরা একটু অ্যাওয়ারনেস চেষ্টা করছি মানুষকে ভালো ভালো জিনিস জানানোর, এর এই কজটার একটু পাশে থাকুন প্লিজ। এই এপিসোডগুলো শেয়ার করুন, তার সাথে কমেন্ট করে জানান যে আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। ঠিক আছে? হ্যাঁ, এইটুকুই বলার ছিল। আর ঘন্টা বাজাক। হ্যাঁ, ওই বললাম সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আশা করি Thank you so much. আবারও আড্ডা মেরে আপনার ভালো খুব লেগেছে। সুন্দর লাগলো, খুব ভালো সুন্দর। লাগলো আমার, এটা প্রায় বাড়ি আসার মতোই আর কি। একদম একদম, Homecoming। আমরা আরো পর্ব করবো হ্যাঁ, কিন্তু ছাড়া যাবে না, একটা গান গেয়ে তবে শেষ করতে। একদম। আজকের পর্ব একটা গান দিয়ে শেষ হবে, তাই আপনারা সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। আজকের পর্ব আমরা গান দিয়ে শেষ করব। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। অসাধারণ।